হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা দেখতে পাচ্ছ যে লজিকের ক্লাস নম্বর 8 এই পার্টটা নিয়ে এসেছি। আর এই পার্টের মধ্যে আজকে আমি যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে মিলের মেথডগুলো যেটা আছে, সকলের জানা একটা বিষয় মিলের মেথড। সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। আর আমি ধরে নিচ্ছি যে লজিকের ক্ষেত্রে এসএলএসটি পার্টের মধ্যে এটাই লাস্ট ক্লাস। আর এর পরবর্তীকালে যা যা বাকি অংশ থেকে গেল আর কি, সেই থেকে যাওয়া অংশগুলো কিন্তু আমি এমসিকিউ প্রশ্নের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তো এটাই হচ্ছে কিন্তু লজিকের লাস্ট পার্ট। ওকে, এসএলএসটি পার্টের যদি বিষয় বলি তাহলে সেক্ষেত্রে আর আহ, আজকে আমি কিন্তু একটু তাড়াতাড়ি বুঝিয়ে দেবো, ঠিক আছে? দেরি করব না। গতদিন একটু দেরি হয়ে গেছিল, তাই না? তোমরা যে প্ল্যাটফর্মটির মধ্যে রয়েছে সেটার নাম হচ্ছে ইওর ফিলসফি এবং এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া দ্বিতীয় কোনো ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই। ওকে, আর চলো আজকে ডিলে না করে বিষয়টা শুরু করা যাক। যারা এখনো অবধি টেলিগ্রামে জয়েন করিনি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, গিয়ে সেখানে টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন করো। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করো। এবং আমি আশা রাখছি তুমি ভালো মানুষ, একটা লাইক কিন্তু আমার প্রাপ্য, কারণ আমি তোমাদের জন্য পরিশ্রম করছি। এই পরিশ্রমের বিনিময়ে একটা লাইক কিন্তু আমি আশা রাখি যে তুমি করবে, মানে ভিডিওটা লাইক আর কি। আর এই ভিডিওটা সম্ভব হলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখো, বিকন, ঠিক আছে, বিকন সর্বপ্রথম জাগতিক ঘটনাবলীর কারণ অনুসন্ধান করতে গিয়ে বৈজ্ঞানিক আরোহ পদ্ধতি বা অপূর্ণ গণনামূলক আরোহ পদ্ধতির সূচনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে মিল এই পদ্ধতিগুলোকে সুসংবদ্ধভাবে প্রকাশ করছেন এবং তার জন্য কিন্তু এই যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোকে আমরা মিলের পদ্ধতি বা মিলস মেথড বলেই নামে চিনি। এই পদ্ধতির দ্বারা কার্যকরণের অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা বাদ দিতে পারি, ঠিক আছে, বা অপসারণ করতে পারি। তাই এই পদ্ধতিকে কিন্তু পরীক্ষামূলক পদ্ধতিও কিন্তু বলা হয়, কেউ কেউ বলে। আচ্ছা, আসি। এই পদ্ধতি আসলে কার্য ও কারণকে খোঁজার চেষ্টা করে, তাই একে অনুসন্ধান পদ্ধতিও বলে। আসলে মিল কার্য ও কারণকে আবিষ্কার ও প্রমাণ করতে চেয়েছেন। মিল তাহলে কি করেছেন? কার্য ও কারণকে আবিষ্কার ও প্রমাণ করতে চেয়েছিলেন। মিল নিজে এই পদ্ধতিগুলোকে ক্যানন বলেছেন। CANN বা CANON, এটা কিছু একটা হবে। এই ক্যানন কথার অর্থ হলো প্রামাণ্য সূত্র। যে নিয়মের উপর ভিত্তি করে বা নির্ভর করে অন্য কোনো কিছুর প্রমাণ বা প্রতিষ্ঠা করা হয় তাকে প্রামাণ্য সূত্র বা ক্যানন বলে। এর দ্বারা আরোহমূলক সিদ্ধান্ত গঠন করা হয়। ওকে, এবার দেখো মিল এই যে ক্যানন হিসাবে পাঁচটা পদ্ধতির কথা বলছেন, সেই পাঁচটা পদ্ধতি হলো অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী, সহপরিবর্তন আর পরিশেষ পদ্ধতি। আমরা এই পাঁচটা পদ্ধতি আজকে আলোচনা করব। অপসারণের সূত্রও আছে এর মধ্যে, অর্থাৎ এই অপসারণ মানে হচ্ছে ঠিক কোন ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, আমি সহজ ভাষায় বলছি, কোন ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না সেই অংশগুলোকে টেনে বাদ দেওয়া। যে পদ্ধতির দ্বারা আলোচ্য বিষয়ের সাথে যুক্ত নয় এমন ঘটনাকে বা অপ্রাসঙ্গিক ঘটনাকে বাদ দেওয়া যায় তাকে অপসারণ পদ্ধতি বলে। ক, খ, গ আর ঘ দেখব। কটাকে দেখো, যদি দুটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি ঘটলেও দ্বিতীয় ঘটনাটি ঘটে না তাহলে প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনার কারণ নয়। এটা অন্যই পদ্ধতির মূল ভিত্তি, বুঝলে তো এই পার্টটা? পরেরটা দেখো, যদি দ্বিতীয় ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি না ঘটলেও দ্বিতীয় ঘটনাটি ঘটে তাহলে প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনার কারণ নয়। এটা হলো ব্যতিরেকী পদ্ধতি অপসারণের সূত্র। তাহলে এক একটা পদ্ধতির কিন্তু আমরা অপসারণের সূত্র দেখব, যদিও এক্ষেত্রে কিন্তু অন্যই পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতির অপসারণের সূত্রটাই বেশি গুরুত্বপূর্ণ। মুখস্থ রেখো। যদি দুটি ঘটনা আহ, আহ, যদি সরি দুটি ঘটনা যদি এমন হয় যে প্রথমটির হ্রাস বৃদ্ধি হলেও দ্বিতীয়টির হ্রাস বৃদ্ধি হচ্ছে না, তাহলে ওই দুটি ঘটনার মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই। এটি সহপরিবর্তন পদ্ধতির অপসারণ সূত্র। নেক্সট হচ্ছে, কোন একটি ঘটনা যদি অপর ঘটনার কারণ হয় তাহলে ওই ঘটনাটি অন্য কোনো ঘটনার বা কার্যের কারণ হতে পারবে না। এটা হলো পরিশেষ পদ্ধতির অপসারণ সূত্র। এবার এই অন্যই পদ্ধতি কাকে বলে আমরা দেখব। অন্যই পদ্ধতি দেখো সংজ্ঞা: যদি আলোচ্য ঘটনা দুই বা ততোধিক দৃষ্টান্তে কেবলমাত্র একটি অবস্থার সমভাবে উপস্থিত থাকে তাহলে যে অবস্থার জন্য ওই দৃষ্টান্তগুলোর মধ্যে মিল দেখা যায় সেইটা হচ্ছে আলোচ্য ঘটনার কারণ বা কার্য।
এর সাংকেতিক আকার অনেকটা এইরকম। দেখো এখানে, এখানে দেখো এ আছে, এইখানেও দেখো এ আছে, কিন্তু বাদ বাকিগুলোর মধ্যে সেই রকম ভাবে মিল পাচ্ছি না। মানে এটা দেখো সব জায়গায় মিল, এটাও সব জায়গায় মিল আছে, তাই জন্য এ হলো এর কারণ। এক্ষেত্রে যেটা দেখা যায়, যেমন হচ্ছে কার্য থেকে কারণ যদি নির্ণয় করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে জলাতঙ্ক রোগের যদি কারণ বের করতে হয়, তাহলে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো অন্যই পদ্ধতির দ্বারা। আবার ঠিক বায়ু পরিবর্তনের ফলে শরীরে কি উন্নতি হয়, সেটাও কিন্তু আমরা অন্যই পদ্ধতির দ্বারা লা- আমরা বের করতে পারবো। সুবিধা কি আছে, এটি পর্যবেক্ষণমূলক পদ্ধতি বলে প্রাকৃতিক ঘটনার কার্যক্রম সম্পর্কে নির্ণয় করা যায়। অনুমানের দ্বারা কার্যক্রম সম্পর্ক নির্ণয় করা সম্ভব। যেখানে পরীক্ষণের সাহায্যে কার্যক্রম সম্পর্ক নির্ণয় করা যায় না, সেখানে অন্যই পদ্ধতি অন্যই পদ্ধতি আহ, কাজে লাগে। এই পদ্ধতি প্রকল্প গঠনে সাহায্য করে। যদিও প্রকল্প যে কথাটা আছে না, এই প্রকল্প থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আহ, আমি ভাবছি এই বিষয়ে দেবো কি, মানে একটা ক্লাস দেবো কি দেবো না। যদি মনে হয় যে আহ, দিতে লাগবে তাহলে দেবো, আর যদি মনে হয় যে না দিতে লাগবে না, মানে প্রকল্প থেকে এখানে মূলত কি কি থাকে বলতো, ওই বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক পার্ট গুলো থাকবে। তারপরে হচ্ছে ঠেকো প্রকল্প জাতীয় অনেকগুলো পার্ট আছে। ওগুলো জানি না তোমাদের মানে এতে আছে কিনা, এসএলএসটি তে দেবে কিনা, কিন্তু অনেকগুলো দোষ আছে, সেইগুলো সবই বুঝতে পারছি না ওগুলো এসএলএসটি তে দেবে কিনা। তোমরা এই ভিডিওটা পাবলিশ হলে না আমাকে একবার জানিও তো যে ওইগুলো দেবো কিনা তোমাদেরকে। যদি বলে যে না দিতে লাগবে না, তাহলে দেবো না। বেকার বেকার আমি বা কেন খাটতে যাবো এত, তাই না বলো? এই সময় অসুবিধা হচ্ছে, দেখো বহু কারণে দোষ থাকতে পারে, আর হচ্ছে ব্যবহারিক দোষ থাকতে পারে। কার্য কারণ ও সহ অবস্থানের সম্পর্কের মধ্যে পার্থক্য করতে পারে না অন্যই পদ্ধতি। ব্যতিরিক পদ্ধতির সংজ্ঞা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমি মনে করি যে হচ্ছে এই যে যে সংজ্ঞা যে কটা দেওয়া আছে, সব কটা সংজ্ঞা কিন্তু তোমাকে মুখস্থ রাখতেই হবে। আলোচ্যকরণটি উপস্থিত আছে এবং আলোচ্যকরণটি উপস্থিত নেই, মানে সদর্থক আর নঙর্থকের কথা বলা হচ্ছে। এমন দুটি দৃষ্টান্তের মধ্যে যদি একটি বিষয় ছাড়া বাকি সব বিষয়ে মিল থাকে এবং যে বিষয়টিতে মিল নেই সেটি যদি প্রথম দৃষ্টান্তে থাকে, তাহলে কেবলমাত্র যে বিষয়ের জন্য এই দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য আছে সেই বিষয়টি আলোচনার কার্য বা কারণের অংশ হবে। যেমন ধরো এইটা অগ্রবর্তী ঘটনা আর অনুবর্তী ঘটনা নিয়ে হিসেবে নেওয়া হয়েছে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর হচ্ছে ঠিক তার পরেরটা একটা পার্ট। এখানে দাঁড়াচ্ছে যে এ হচ্ছে এক্স এর কারণ, এ হলো এক্স এর কারণ, এ হলো এক্স এর কারণ। যখন এটাকে থাকছে তখন এটা থাকছে, যখন এটা থাকছে না তখন এটা থাকছে না। আবার যখন এটা থাকলো তখন এটা থেকে গেল। উদাহরণ হিসেবে দেখো, একটা অক্সিজেন পাত্রের মধ্যে একটা প্রাণীকে রেখে দেওয়ার পর দেখা যাবে যে প্রাণীটা মানে নিস্তেজ হয়ে গেছে, মৃতপ্রায় হয়ে গেছে, তারপর অক্সিজেন সেখানে ভরে দেওয়া হলো, তখন দেখা যাবে প্রাণীটা সতেজ হয়ে গেছে। অর্থাৎ অক্সিজেন প্রাণ ধারণের জন্য একান্ত প্রয়োজন। নেক্সট দেখো, মস্তিষ্কের একটি বিশেষ অংশ যদি অপসারণ করে দেখা যায় যে শরীরের একটি বিশেষ অংশ অবশ হয়ে গেছে, আবার সেই বিশেষ অংশটা যদি অস্ত্রোপচার করে মস্তিষ্কে বসানোর পরে দেখা যাবে যে শরীরের নির্দিষ্ট অংশটি সতেজ হয়ে গেছে। সুতরাং মস্তিষ্কের উক্ত অংশটির অপসারণই শরীরের একটা অংশের অবসতার কারণ। পরের প্রশ্নটা দেখো, সুবিধা এবং অসুবিধা, মানে পরের পার্টটা হচ্ছে সুবিধা এবং অসুবিধা। সুবিধা দেখো, এটা পরীক্ষণমূলক পদ্ধতি, এটি দ্বারা সহজে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা সম্ভব। আর কি, এটি খুব কম সময়ের মধ্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করে দেয়। যেখানে পর্যবেক্ষণ সম্ভব না সেখানে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা যাবে। অসুবিধে কি আছে, ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ ক্ষেত্র খুবই সংকীর্ণ হয়, খুবই সংকীর্ণ। কারণ কারণ কি, কারণ এখানে মানে আবার দেখো, কেননা কেননা যেখানে পরীক্ষণ সম্ভব নয় সেখানে কিন্তু ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ চলে না। ধরে নেওয়া যাক যে হচ্ছে খরা, বন্যা এই জাতীয় প্রাকৃতিক বিষয়গুলো তো আমরা অন্য পদ্ধতি দ্বারা নির্ণয় করতে পারি, কারণ ওটা কিন্তু আমাদের দেখতে হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা ব্যতিরেকি পদ্ধতিতে দেখবো কি করে, তাই না? দেখাটাকে কিন্তু যাবে না। তো এই খরা, বন্যা এই জাতীয় কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পাবো না। নেক্সট হচ্ছে দেখো, ব্যতিরেকি পদ্ধতি সম্পূর্ণভাবে বহু কারণের সম্ভাবনা দোষ থেকে মুক্ত নয়। এই পদ্ধতি সতর্কতার সাথে যদি প্রয়োগ যদি না করি তাহলে কাকতালীয় দোষ দেখা দেবে। আর এই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র কিন্তু অনেকটা ব্যয়বহুল, কারণ কি, পরীক্ষা করতে হচ্ছে তো একটা একটা ল্যাবরেটরি দরকার, ঠিক আছে, একটা নির্দিষ্ট ভালো ঘর দরকার। সেইগুলো না থাকলে কিন্তু এই পদ্ধতি ভালোভাবে প্রয়োগ করা যাবে না। সুতরাং এই পদ্ধতি কিন্তু অনেকটা ব্যয়বহুল।
নেক্সট দেখো অন্যই ব্যতিরেকি পদ্ধতি বা যাকে যুগ্ম পদ্ধতিও বলা হয় বা জয়েন্ট মেথডও বলা হয়। আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন দুই বা ততোধিক দৃষ্টান্ত এবং আলোচ্য ঘটনার আহ, দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি একটিমাত্র বিষয়ে মিল থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত আছে এরকম দুই বা ততোধিক দৃষ্টান্ত যদি বিষয়টির অনুপস্থিতি ছাড়া অন্য কোনো বিষয়ে মিল না থাকে, তাহলে যে বিষয়টির জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে প্রভেদ রয়েছে বা পার্থক্য হচ্ছে সেই বিষয়টি প্রদত্ত ঘটনার হয় কার্য বা কারণ বা কার্যকারণের একটা অপরিহার্য অংশ। এটাও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো সদর্থক দৃষ্টান্ত এবং নঙর্থক দৃষ্টান্ত দুটো পার্টকে নেওয়া হয়েছে। এবার দেখো এখানে একটা অগ্রবর্তী ঘটনা রয়েছে, অনুবর্তী ঘটনা রয়েছে, অগ্রবর্তী ঘটনা রয়েছে, অনুবর্তী ঘটনা রয়েছে। এক্ষেত্রে কিন্তু দেখো এখানে এ গুলো রয়েছে, এখানে এম গুলো রয়েছে, ঠিক আছে। আর এটা নেই মানে কিন্তু এই পাশে নেই, সুতরাং দেখা যাচ্ছে যে এ হলো এম এর কারণ। যেমন ধরে নেওয়া যাক যে দেখো বিরাট কোহলি যখন ভারতীয় দলে উপস্থিত থাকে তখন সেই খেলায় ভারতীয় দল জয়ী হয়, আবার বিরাট কোহলি যখন ভারতীয় দলে উপস্থিত থাকে না তখন সেই খেলায় ভারতীয় দল পরাজয়ী হয় বা পরাজিত হয়। সুতরাং বিরাট কোহলি উপস্থিতি হলো ভারতীয় দলের জয়লাভের কারণ। আমরা এখানে কিন্তু দুটো পার্টকে দেখবো, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে যখন এরকম উদাহরণের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুটো কথাই কিন্তু থাকবে। সুবিধার ক্ষেত্রে দেখো যে ক্ষেত্রে অন্যই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র সম্ভব হয় না সেক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ ক্ষেত্রে প্রয়োগ করা এই পদ্ধতিকে কিন্তু অন্যই ব্যতিরেকি বলা হলেও আসলে কিন্তু দুটো অন্যই পদ্ধতি এখানে, মানে দুইবার করে অন্যই পদ্ধতি এখানে প্রয়োগ করা হয়। অসুবিধা দেখো যেহেতু এটি যেহেতু অন্যই পদ্ধতি দ্বৈত পদ্ধতি, তাই এক্ষেত্রে অন্যই পদ্ধতি যা যা দোষ অন্যই ব্যতিরেকি পদ্ধতিতে কিন্তু সিমিলার সেই দোষগুলো কিন্তু পেয়ে যাব। সহপরিবর্তন পদ্ধতি কোনটা? সহপরিবর্তন মানে দেখো একই সাথে বাড়ছে কমছে এরকম একটা ব্যাপার। দেখো যখনই একটি ঘটনা বিশেষভাবে বাড়ে কমে, তখনই যদি আরেকটি ঘটনাও একইভাবে বাড়ে কমে, তাহলে সেই দ্বিতীয় ঘটনাটি অপর ঘটনার কারণ বা কার্য বা তার সঙ্গে কার্যক্রম সম্বন্ধে আবদ্ধ আছে। এবার এই ক্ষেত্রে দেখো সহপরিবর্তন পদ্ধতি কি এসে দাঁড়াচ্ছে। আচ্ছা, সহপরিবর্তন পদ্ধতি আমি কি ছবি দিইনি? যা, সহপরিবর্তন পদ্ধতির ছবি কোথায়? সহপরিবর্তন পদ্ধতিটা আমি ছবি দিতে ভুলে গেছি। সহপরিবর্তন পদ্ধতিটায় আমি এটা অন্যায় ব্যতিরেকি পদ্ধতির ছবিটা এখানে বসিয়েছি। যাই হোক, ধরো এখানে যদি এক থাকে মানে এ এক যদি হয় তাহলে এখানে ধরো মানে সিমিলারলি আর একটা এক বসবে। এখানে যদি দুই থাকে এখানে দুই হবে। এখানে যদি তিন থাকে তাহলে এখানে তিন থাকবে, অর্থাৎ একটা বাড়ছে আর একটা বাড়ছে, একটা বাড়ছে একটা বাড়ছে, এরকম মানে একটার সাথে আর একটা যদি লিঙ্ক থাকে তাহলে সেই রকম উদাহরণ কিন্তু সহপরিবর্তন পদ্ধতি। দেখো উত্তাপ যত বাড়ে থার্মোমিটারে পারদ ততই বিস্তৃতি লাভ করে, তাই প্রমাণিত হয় যে উত্তাপ বৃদ্ধি পারদের বিস্তৃতি লাভের কারণ। নেক্সট দেখো কোনো জিনিসের দাম যত বাড়ে ততই তার চাহিদা কমে, সুতরাং জিনিসের দাম ও চাহিদার মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে। দেশে বিদ্যার যত প্রসার হচ্ছে দারিদ্র্য ততই কম হচ্ছে, সুতরাং বিদ্যার প্রসারই হচ্ছে দারিদ্র্য নাশের কারণ। নাশ এখানে তালবস্য, দন্তেশ্ব হয় না। আচ্ছা, আহ, তাহলে সহপরিবর্তন পদ্ধতির একটা পার্ট তোমরা কিন্তু দেখলে যে হচ্ছে এক এক, দুই দুই, তিন তিন, এরকম ভাবে কিন্তু নাম্বার করা থাকে। ওকে। সুবিধা দেখো ব্যতিরেকি পদ্ধতির বিকল্প হিসাবে এই পদ্ধতিকে প্রয়োগ করা হয়, হ্রাস বৃদ্ধির ঘটনাকে বিস্তারিতভাবে প্রয়োগ করা হয়। একটা কথা দেখো, অন্যই পদ্ধতির বিকল্প হিসেবে কিন্তু দুবার অন্যই পদ্ধতি যখন প্রয়োগ করছি তখন সেটা অন্যই ব্যতিরেকি। আর ব্যতিরেকি পদ্ধতির বিকল্প হিসেবে কিন্তু আমরা সহপরিবর্তন পদ্ধতিকে ব্যবহার করছি। এই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত সীমাবদ্ধ, তাই অন্যই ব্যতিরেকি পদ্ধতির মধ্যে যে দোষ ত্রুটি থাকে সেই পদ্ধতি কিন্তু এর মধ্যে কিন্তু থেকে যায়। ব্যতিরেকি পদ্ধতির মধ্যে যে দোষগুলো থাকে সেগুলো কিন্তু থাকে না, কিন্তু অন্যই ব্যতিরেকির মধ্যে কিছু দোষ কিন্তু আমরা দেখবো যে এই পদ্ধতির মধ্যে থেকে গেছে। পরিশেষ পদ্ধতি বা মেথড অফ রিসাইডার্স, সেটা হচ্ছে দেখো পূর্বের আরোহ পদ্ধতির দ্বারা যদি কোনো ঘটনার কোনো অংশকে অন্য কোনো পূর্ববর্তী ঘটনার কার্য বলে জানা যায় তাহলে সেই অংশকে বাদ দিতে হবে। এই যে বাদ দেওয়া এবং তারপরে অবশিষ্ট, দেখো বাদ দিলে ঘটনার অবশিষ্ট অংশ অবশিষ্ট পূর্ববর্তী ঘটনার কার্য বলে গণ্য, মানে বাদ দিলাম তারপরে যেটা পড়ে থাকলো সেইটাকে নিলাম। এই যে শেষ, মানে শেষে যেটা পড়ে থাকছে সেগুলো কিন্তু পরিশেষ পদ্ধতি। দেখো পূর্ববর্তী হচ্ছে বি সি, অনুবর্তী হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে বি হলো এক্ষেত্রে ওয়াই এর কারণ, সি হচ্ছে এক্ষেত্রে
জেড এর কারণ কি বাদ তাহলে থাকলো? এখানে দেখো একটা এক্স আছে, তাহলে নিশ্চয়ই এখানে কোথাও একটা এক্স থাকবে, এরকম কিছু একটা ব্যাপার। তাহলে এক্স এর কারণ নিশ্চয়ই অন্য কিছু, অর্থাৎ এক্স এর কারণ অন্য কোথাও অনুসন্ধান করতে যেতে হবে। সুবিধা কি আছে? সুবিধা হচ্ছে দেখো অকারণকে অনুসন্ধান করা যায় এবং অপসারণ করা যায়। কোনটা কোনটা অকারণ আছে, অনেক কিছু হয়তো ঢিপি হয়ে আছে, তার থেকে কিছু বাদ দিতে হবে। এই বাদ দেওয়ার পার্টটা কিন্তু আমরা করবো পরিশেষ পদ্ধতির দ্বারা। অসুবিধে কি আছে? এখানে ব্যাপকতর হেতুবাক্য থেকে কম ব্যাপক সিদ্ধান্ত নিঃসৃত হয়। জটিল ঘটনাকে সম্পূর্ণ কারণ অথবা কার্য ধরে নিয়ে তার অংশবিশেষের কারণ অথবা কার্য নির্ণয় করা হয় বলে সিদ্ধান্ত হেতুবাক্য থেকে কম ব্যাপক হয়। এই হচ্ছে পার্ট ছিল আজকের পড়ানোর বিষয়বস্তু বা বোঝানোর বিষয়বস্তু। আসলে বিষয়গুলো তোমরা এতটাই জানো, ঠিক আছে, যে হয়তো এগুলো মানে এইটা অতটা ভালো লাগবে না, আমি জানি। কিন্তু আহ, আমি চেয়েছিলাম সিলেবাস শেষ করব এবং অনেকের ডিমান্ড ছিল, তাই জন্য কিন্তু লজিকের এই বাদ বাকি পার্টগুলো নিয়ে আসা। আশা রাখি যে যৎকিঞ্চিত হলেও হয়তো উপকৃত হয়েছো, এবং এর জন্য কিন্তু আমার একটা লাইক অবশ্যই প্রাপ্য আমি মনে করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট ডে। এবং সবাই পড়াশোনার মধ্যে থাকো, ঠিক আছে, পরিশ্রম করো, এখনো সময় আছে, পড়তে থাকো বেশি বেশি করে। নিঃসন্দেহে সফল হবে, তোমার সফলতাই আমি কামনা করি।